আপনাকে একটা মন্দির করে কর্মসংস্থান করতে হবে? কত অপদার্থ সরকার আপনি! দম থাকতো নিজে করে দেখাতেন যে মন্দির করেছি, বুক ঠোকে বলতেন যা হওয়ার হতো। লোকে জগন্নাথ কালচারাল সেন্টার দেখতে যাবেন না সেখানে? দীঘাতে জিজ্ঞেস করে দেখুন না, তৃণমূলের কতগুলো নেতার কটা হোটেল আছে। তার মানে আপনি ট্যুরিজমে কর্মসংস্থান করতে পারেন না, আপনি ব্যর্থ, সেটা বলতে চাইছেন? নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনাদের সঙ্গে আমি দেবাশিস। কিছুদিন আগেই দিলীপ ঘোষের বিয়েকে কেন্দ্র করে শুরু হয়েছিল চর্চা। আর এই মুহূর্তে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে দিলীপ ঘোষের যে যাওয়া, সেটা নিয়েও কিন্তু রাজ্য রাজনীতি এক প্রকারে চরম উত্তাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। আমরা সরাসরি দিদিকে প্রথমেই 24 আওয়ার্স টিভি থেকে স্বাগত জানাই। দিদি, আপনাদেরই প্রবীণ নেতা দিলীপ ঘোষ, তিনি জগন্নাথ মন্দির উদ্বোধনে গেলেন। কোথাও গিয়ে কি আপনাদের দলের বহির্ভূত কোনো কাজ তিনি করলেন, কি মনে করছেন? দেখুন, ব্যক্তি হিসেবে তিনি গেছেন, আমন্ত্রণ পেয়ে কি করেছেন সেটা তো তার ব্যাপার, কিন্তু সব সৌজন্যের ছবি ভালো লাগে না, এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। এবং সবাই সৌজন্য ডিজার্ভ করে না। যে সাদা আঁচলে আমার 250 কর্মীর রক্তের দাগ লেগে আছে, তার সঙ্গে সৌজন্য করাটা রাজ্যের যারা লক্ষ লক্ষ বিজেপি কার্যকর্তা রয়েছেন তাদের মনে আঘাত দিয়েছে, এটুকু বলতে পারি। এবং সর্বোপরি আমার দলের রাজ্য সভাপতি, আমার পশ্চিমবঙ্গে আমার ক্যাপ্টেন ডক্টর সুকান্ত মজুমদার, তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে দল এটাকে এন্ডোর্স করে না। তাই এটা নিয়ে আলোচনা না করে আমরা আলোচনা করব এই রাজ্যের গাফিলতি নিয়ে। দেখুন, কে কোথায় মন্দিরে গেছে, কে কোথায় কি করেছে, আমার তো জানার দরকার নেই। 14টা তাজা প্রাণ পুড়ে গেল রাজ্যে, আর আপনারা দিলীপ ঘোষ করছেন। আপনারা আসল কথাতে বলুন, আপনাদের সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, বলুন যে কিভাবে 14টা মানুষ এই রাজ্য সরকারের গাফিলতিতে তাদের অপরিসীম লোভের বলি হতে হলো, সেটা নিয়ে বললে মনে হয় ভালো হবে। কোনো কাউকে বাধাদান করা হয়নি, কে বলেছে আপনাকে? আমি জিজ্ঞাসা করছি একটা কথা, যে দিলীপদা বলছেন মন্দির খাতায় কলমে ওটা কালচারাল সেন্টার। মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী জগন্নাথ দেবের সঙ্গে উনি জালিয়াতি করছেন, ওটা কালচারাল সেন্টার খাতায় কলমে, কোথায় মন্দির লেখা আছে? তো সেখানে কেন ওখানে যাবেন? পরে যেতে পারতেন। আমি জগন্নাথ ভক্ত, আমি দীঘায় গেলে কখনো না কখনো নিশ্চয়ই যাব, দর্শন করে আসবো, কিন্তু আসলে খাতায় কলমে কালচারাল সেন্টার। আর আপনি বারে বারে বলছেন যে এই কথাগুলো, যে উনি কেন গেছেন, উনি কি করেছেন দলের। আমার একটাই বক্তব্য, আমার দলের, যেই দলের হাতে আমার দলের 250-র উপর কর্মী তাদের আত্মবলিদান হয়েছে, খুন করা হয়েছে, আমার সেই দলের সঙ্গে যে সৌজন্য, সেটা আমি করব না। সেটা ব্যক্তিগতভাবে দিলীপদা কি করেছেন দিলীপদার ব্যাপার। আর এটা নিয়ে আমার মনে হয় বড্ড লেবু কচলানো হয়ে যাচ্ছে, যেগুলো রাজ্যের ইস্যু। দুর্নীতি আমাদের রাজ্যের ইস্যু, 26,000 শিক্ষক তাদের আজকে ভবিষ্যৎ অন্ধকারে, 14টা প্রাণ মারা গেল, সেগুলো ইস্যু। আমার মনে হয় সেটা আলোচনা করলে ভালো হবে। এই আলোচনাগুলো করে আরো আসল ইস্যু থেকে মুখ ঘোরানোর যে প্রয়াস মমতা ব্যানার্জি করছেন, আপনারা সে প্রয়াসকে সফল করিয়ে দিচ্ছেন, বা তার ট্র্যাপে আপনারা পড়ছেন, তার ফাঁদে আপনারা পা দিচ্ছেন। কেন করছেন? কিন্তু আজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন, যেমনটা তিনি বলছেন যে আরএসএস এবং তৃণমূল দুটোই মুদ্রার এপিঠ ওপিঠ। দেখুন, উনি আমি তাহলে বলি যে সিপেমুল ফিশ ফ্রাই তো আমরা খেতে যাইনি, বিমানবাবু খেতে গেছিলেন। জিজ্ঞেস করুন না বিমানবাবুকে, ওই আলিমুদ্দিনে ঢুকে কানে কানে জিজ্ঞেস করতে বলুন যে আপনি ফিশ ফ্রাই খেয়ে কটা ফিশ ফ্রাই নিয়ে এসেছিলেন বিকাশ বাবুর জন্য। আরএসএস তৃণমূল, তৃণমূল বলছেন মুদ্রার এপিঠ ওপিঠ। যদি মুদ্রার এপিঠ ওপিঠ হতো তাহলে আমাদের এত কর্মীকে মারতো, আমাদের এত কর্মী খুন হতো? সেটিং তো ওদের সঙ্গে হয়। বলুন বিকাশ বাবুর নামে কটা কেস আছে, বলুন মীনাক্ষীর নামে কটা কেস আছে। আমাদের একটা সামান্য মিছিল করতে গেলে, মানে চিন্তা করুন, পহেলগামের জন্য আমরা মিছিল করছি, সেটাও কোর্টের অনুমতিতে করতে হচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থা? যে মুর্শিদাবাদে হিন্দু মারা গেল, আমরা এখানে হিন্দুদের জন্য সম্মেলন করছি, সেটাও কোর্টের নোটিসে করতে, আদেশে করতে হচ্ছে। আমাদের সঙ্গে সেটিং ওদের সঙ্গে রয়েছে, ওরা তো ইন্ডি জোটে রয়েছে। সীতারাম ইয়েচুরি মারা গেছেন, কিন্তু তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তো আমরা ভুলিনি। আমরা তো ভুলিনি ডি রাজার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই ছবি, আমরা এই ছবিগুলো ভুলিনি। এখানে বসে নাকামি করছেন আপনারা। আর আমি যদি বলি যে তাহলে নরেন্দ্র মোদী তো আজকের দিনেই নরেন্দ্র মোদী তিনি কেরলে গিয়ে আদানির যে বন্দর, সেই বন্দরের উদ্বোধনে তার পাশে পিনারাই বিজয়ন বসেছিলেন, ওটাও তাহলে সেটিং হবে নাকি?
মানুষকে টুপি দেওয়া রাজনীতিটা বামদের করতে বারণ করবেন। এমনিতে 4%, এবার 0.4% চলে যাবে। তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী তিনি এমনটা দাবি করছেন যে পেহেলগাঁওয়ে যখন হামলা হয়, টেররিস্ট অ্যাটাক হয়, সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ছিলেন সৌদি আরবে, সেখানে তিনি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু যখন সর্বদলীয় বৈঠক হয় তখন কেন তিনি আসলেন না? এবং কিছুদিন বাদেই হয়তো দেখা যাবে এটা রিয়েলের কোনো ব্যাপার থাকবে না, রিল হয়ে আসবে, যেমনটা উড়িতে একটা সার্জিক্যাল স্ট্রাইক যেমনটা দেখানো হয়েছিল, মানে একটা সিনেমাতে। দেখুন, অরূপ আমার রাজনৈতিক সহকর্মী, তাই আর আমি তো তৃণমূলের ওই মানে কি বলবো, ওই পাপোশে শুয়ে থাকা নেতাদের মতন কথা বলি না, তাই খুব স্পষ্ট করে বলছি, অরূপকে একটু দেখে নিতে বলবেন যে তিনি তাহলে কি প্রশ্ন করছেন উড়ির সার্জিক্যাল স্ট্রাইককে? তিনি কি প্রশ্ন করছেন ওই পুলওয়ামার বদলা হিসেবে বালাকোটের এয়ার স্ট্রাইককে? যদি হয়, এরপরে যখন এখন যখন যুদ্ধ বিমানগুলো আছে, আমি অনুরোধ করব আপনাকে, আপনাদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, অরূপকে একটা সিট দেওয়া হোক ওই যুদ্ধ বিমানে, যখন যুদ্ধটা হবে সিট দেওয়া হোক। বা পরবর্তীকালে যে আমি 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 অরূপের দীর্ঘায়ু কামনা করি, কিন্তু এরকম পাহেলগামের ঘটনায় যেন মানে অরূপ যেন মানে না পড়েন কখনো, ঈশ্বর না করুন তাকে যেন পড়তে না হয়। কারণ ওরা কিন্তু যখন মারবে ওই নাম দেখেই মারবে, হিন্দু বলেই মারবে। তৃণমূল আমি জানি না কলমা বলমা পড়তে পারেন কিনা, পারলেও পারতে পারেন, আমাদের তো এগুলো জানা নেই, যারা মারা গেছেন তাদেরও জানা ছিল না, তাই তাদের কলমা না পড়ার জন্য তাদের খুন করা হয়েছে। তাদের প্যান্ট খুলে, ক্ষমা করবেন এই ভাষাটা বলছি বলে, ধর্ম দেখে তাদের খুন করা হয়েছে। এর থেকে ঘৃণ্য কাজ হতে পারে না। তৃণমূল এখন নির্লজ্জভাবে নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য এই কথাগুলো বলছেন। আমাকে একটা কথা বলুন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে সৌদি আরবের সফর কাটছাট করে ফেরত এসেছিলেন, এবং তিনি পুরো ব্যাপারটা মনিটরিং করছেন। আমাকে একটা জিনিস বলুন তো, যখন 14 জন মারা গেল তখন দীঘার জগন্নাথ মন্দিরে ওই বা কালচারাল সেন্টার যাই বলি না কেন, সেখানে মমতা ব্যানার্জি কেন ছিলেন? তিনি আসেননি কেন? আচ্ছা, তিনি না হয় ব্যস্ত ছিলেন, অরূপ সুজিত বসু যিনি দমকল মন্ত্রী, তিনি কোথায় ছিলেন? তিনি ওইখানে ফটোশুট করছিলেন, কেন আসেননি? অপদার্থ সরকার এবং অপদার্থ দমকল মন্ত্রী, অপদার্থ মুখ্যমন্ত্রী, তাই তারা আসেননি। আর অপদার্থ তৃণমূলী যারা রয়েছেন, সব মুখপাত্ররা, তারা এইসব কথা বলে যাচ্ছেন। তারা পেহেলগাম নিয়ে প্রশ্ন করছেন, প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করছেন। আমার উত্তর দিন যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরস্থ, দমকল মন্ত্রী সুজিত বসু কেন আসেননি সেদিন রাত্রেই ছুটে? কত সময় লাগতো? 2.5 ঘন্টা লাগতো। ছুটে আসতে পারতেন না? বিলক্ষণ পারতেন। কিন্তু ওনাকে ওখানে মুখ দেখাতে হবে, ওখানে ফটোশুট হবে, উনি বাদ পড়ে যাবেন না। তৃণমূল তো বুঝতেই পারছেন, যেহেতু একটাই পার্টি, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ওই ল্যাম্প পোস্টটা যাতে চলে না যায়, ল্যাম্প পোস্ট চলে গেলে তিনি করে কমবে, কি করে খাবেন বলুন? তাই থেকে গেছিলেন। এই প্রশ্নের উত্তরটা দয়া করে কেটে অরূপবাবুকে পাঠিয়ে দেবেন। তিনি এমনটাও দাবি করছেন যে পুলওয়ামার যে ঘটনা, যেখানে 44 জন তাজা আমাদের সৈন্য মারা গিয়েছিলেন, সেখানে দাঁড়িয়ে পরে যখন সার্জিক্যাল স্ট্রাইকের নাম করে যে অ্যাটাক করা হয়, সেখানে শুধুমাত্র কয়েকটা গাছই মারা গেছে। তৃণমূল আসলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কেউ যদি পড়ে উত্তর দেয়, আমি তার জবাব দেওয়ার মানে আমি বাধ্য নই। আমি খালি কয়েকটা তথ্য দিচ্ছি, মানে বোকা বোকা কথার উত্তর তো হয় না, তথ্য দিচ্ছি। প্রথম কথা, এটা গতকালই একটা খুব সুন্দর একজন প্রাক্তন আর্মির একজন ব্রিগেডিয়ার বললেন যে স্যাটেলাইট মারফত যে আমেরিকা যে ছবিগুলো পেয়েছে, যে তাদের ওই মানে সন্ত্রাসবাদীদের ঘাঁটি আছে, এবং সেই ছবি তারা শেয়ার করে ভারতের সঙ্গে, ভারতের প্রতিরক্ষা দপ্তরের সঙ্গে, এবং সেই মতো সার্জিক্যাল অ্যাটাক হয়, এবং সেই মতন সেখানে যা যা ক্ষতি হওয়ার হয়। তো সেটাকে তারা কি দেখবেন? আমি বললাম তাহলে বালাকোট এয়ার স্ট্রাইকেও হয় অরূপ বাবুকে মিসাইলের সামনে বেঁধে নিয়ে যাওয়া উচিত ছিল, উনি একদম হাতে গরম প্রমাণ পেয়ে যেতেন। বা যদি ওনার কোনো মন্ত্রী, ওনার কোনো নেত্রী, ওনার কোনো নেতা যদি প্রশ্ন করে, তাহলে তাদের বেঁধে নিয়ে যাওয়া উচিত। ওই মিগ বলুন বা আমাদের যেগুলো আছে রাফাল বলুন, এই বিমানগুলো যুদ্ধ বিমানের সঙ্গে, তাহলে হাতে গরম প্রমাণটা পেয়ে যাবেন। বোকা বোকা প্রশ্নের উত্তর আমি দিতে রাজি নই। খালি এটুকু বলছি যে সারা বিশ্ব এবং পরবর্তীকালে একটি চ্যানেলও করেছিল যে কি কি ধ্বংস হয়েছে স্যাটেলাইট মারফত, এবং পাকিস্তান এটার পরে তো পাকিস্তানকে কিন্তু কিছু করেনি, কারণ পাকিস্তান ভালো করে জানে ওদের কি ক্ষতি হয়েছে ওদের। এবার সেটা যখন হয়েছিল, পরবর্তীকালে এখন যেটা হয়েছে, এবার পাকিস্তানের কোমর ভেঙে দেওয়া হবে। একটা খুব সুন্দর লেখা আমরা দেখলাম। দেখুন, যুদ্ধটা অবশ্যই আমরা সামনাসামনি যেটা দেখি যে সৈন্য সামন্ত নিয়ে, প্যাটার্ন ট্যাঙ্ক ফ্যাঙ্ক নিয়ে, যুদ্ধ বিমান আমাদের
জাহাজ, যুদ্ধ জাহাজ নিয়ে যুদ্ধ হয়, সেটা তো অবশ্যই একটা যুদ্ধ প্রস্তুতিও একেবারে তুঙ্গে। এবং কোথায় কি হচ্ছে সেটা আমরা জানি না, কিছুটা জানলেও বলতে পারবো না। কিন্তু যেগুলো এই যুদ্ধ ছাড়া তো অনেক রকম যুদ্ধ হয়, কখনো জল বেশি পাঠিয়ে, কখনো জল বন্ধ করে। যে দেশ আমাদের উপর নিজেদের ওষুধের জন্য নির্ভর করে, যে দেশ সামান্য আটা থেকে শুরু করে বিভিন্ন জিনিসের উপর আমাদের উপর নির্ভর করে, সে দেশকে শুধুমাত্র হাতে ভাতে পাতে সবভাবে মারার বন্দোবস্ত মোদী সরকারই করবে। তাই যাদের হৃদয়ে পাকিস্তান বাস করে বা হৃদয়ে যাদের বাংলাদেশ বাস করে, তাদের কাছে তো এটা স্বাভাবিক, তাদের তো একটু জ্বলন হবেই। দেখুন, এই রাজ্যেই পাকিস্তানের পতাকা বাথরুমে লাগাতে গিয়ে আমাদের 2 জাতীয়তাবাদী বাচ্চা ছেলে তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। এটা এই রাজ্যেই সম্ভব। এই রাজ্যে পাকিস্তান মুর্দাবাদ বললে পুলিশ বলে, বা পাকিস্তানের পতাকা পোড়ানোর পুলিশ বলে এটা করা যাবে না, শুধুমাত্র ভোট ব্যাংকের কারণে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের কাছে এদের ভোট আসল, এদের কাছে ভোট এলেই তো নোট আসে না, এদের কাছে দেশ আগে নয়, এদের কাছে জাতীয়তাবোধ আগে নয়, এদের কাছে আমাদের যারা সাধারণ মানুষ মারা গেছেন বা আগে সেনাবাহিনী মারা গেছেন তাদের যে কি বলবো বলিদান, সেটা এদের কাছে যথেষ্ট নয়। অক্ষয় তৃতীয়ার দিন একই সাথে দেখা গেল যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, ঠিক তার পাশাপাশি শুভেন্দু অধিকারী কাঁথিতে সভা করলেন, যেখানে দাঁড়িয়ে কার্তিক মহারাজ সেখানে তিনি ভাষণ রাখবার সময় তিনি বলেন যে মুসলিমরা 30 দিন যখন রমজান মাসের আগে উপোস করেন তখন তারা খাবারের জন্য ছোটাছুটি করে না, কিন্তু হিন্দুরা কেন করছে, কি বোঝাতে চাইলেন তিনি? আমি জানি না কি বলেছেন, আমি তাই আপনি কি শুনেছেন, কার্তিক মহারাজ কি বলেছেন, তার কি ব্যাখ্যা আমি বলতে পারবো না, কারণ আমি সেটা জানি না। আমি খালি এটুকু বলতে পারি যে 1000 টাকার কাছে, আমাদের হিন্দু সনাতনী ভাইদের বা মাদের বলছি, 1000 টাকার কাছে নিজের ভবিষ্যৎটা অন্ধকারের মুখে ঠেলে দেবেন না। 1000 টাকা দিয়ে এই সরকার আপনাদের কাছ থেকে আরো বহু হাজার হাজার টাকা নিয়ে নিচ্ছে। 1000 টাকা আপনাদের যদি ভাতা দেয়, তার জায়গায় এই রাজ্যে এতগুলো বেআইনি আইনি এত মদের দোকান আপনার বাড়ির পুরুষটিকে পুরো নেশায় নিমজ্জিত করিয়ে আপনার সংসারকে পুরো ধূলিসাৎ করে দিচ্ছে। সম্ভবত এটা বোঝাতে চেয়েছেন, আমি জানি না, কিন্তু এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। আমি বললাম যে আমি সবার কাছে অনুরোধ করছি যে নিজেদের ভবিষ্যৎ মানে অন্ধকারের দিকে ঠেলে দেবেন না। মুর্শিদাবাদ দেখে শিক্ষা নিন। মুর্শিদাবাদে ইসলামিক টেরোরিজম হয়েছে, একদম ইসলামী মৌলবাদী সন্ত্রাস হয়েছে সেখানে। হরগোবিন্দ বাবু এবং চন্দন বাবু, এদের দুজনকে মারা হয়েছিল তাদের ধর্মের কারণে, হিন্দু হওয়ার কারণে। তাদের কিন্তু তাদের রাজনৈতিক দল, এমন দল যারা সো কল্ড নাকি অসাম্প্রদায়িক, তাদের মারা হয়েছিল শুধুমাত্র এবং শুধুমাত্র তাদের নামের কারণে। হ্যাঁ, তাদের জাত দেখে নয়, কোন উঁচু জাত নিচু জাত দেখে নয়। পাহালগামও তাই হয়েছে, শুধুমাত্র কলমা মানে পরীক্ষা করিয়ে, এবং তাদের যেটা বললাম আমি সেটা করিয়ে তাদের জাস্ট ধর্মের জন্য মারা হয়েছিল, জাতের জন্য নয়। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই রাজ্যে আমরা দেখেছি যে মুর্শিদাবাদে এক ঘটনা, বাঙালি হিন্দুর একমাত্র হোমল্যান্ড হচ্ছে পশ্চিমবঙ্গ। সেখান থেকে যদি হিন্দুরা বিতাড়িত হয়, কোথায় যাবে বলতে পারেন? আমাদের বাঙালি হিন্দুরা কোথায় যাবে? আর কোনো জায়গা নেই আমাদের যাওয়ার। আমাদের এখানেই থাকতে হবে, এখানেই লড়তে হবে, এখানেই নিজেদের অস্তিত্ব ফিরিয়ে রাখতে হবে, অস্তিত্ব বজায় রাখতে হবে। তাই যে সনাতনী সম্মেলন শুভেন্দুদা করিয়েছেন বিভিন্ন সাধু সন্তদের নিয়ে এসে, সাধুবাদ জানায় তার উদ্যোগকে। চিন্তা করুন, পশ্চিমবঙ্গে একটা হিন্দুদের জমায়েত, সনাতনী জমায়েত, সেটার জন্য আমাদের আদালতের পারমিশন নিতে হচ্ছে, আদালতের অনুমতি নিতে হচ্ছে, আদালতে ছুটতে হচ্ছে। কেন? কি কারণে? আপনি বলুন তো। এই যে কলকাতার রাস্তা জড়ো করে যে নামাজ পড়া হয়, এই যে বিভিন্ন এই সিদ্দিকুল্লাহ যে কলকাতাকে স্তব্ধ করে দিয়েছিল, কি তার পারমিশন নিয়েছিল? কলকাতা পুলিশ পারমিশন দিয়েছিল যে হ্যাঁ চলুন কলকাতাকে স্তব্ধ করে দিন? এবং সেখানে পশ্চিমবঙ্গকে টাইট দেওয়ার কথা, জেলাকে টাইট দেওয়ার কথা, কলকাতাকে টাইট দেওয়ার কথা হয়েছে। একটা তার বিরুদ্ধে কোনো কেস হয়েছে? একটা মামলা হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার স্বতঃপ্রণোদিত হয়ে করেছে? কলকাতা পুলিশ করেছে? করেনি। তাহলে পশ্চিমবঙ্গ সরকার কাদের হয়ে কথা বলে শুধু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই এক সপ্তাহের মধ্যে কলকাতা শহরের বুকে 4টি জায়গায় পরস্পর আগুনের মতো ঘটনা। কোথাও গিয়ে কি প্রশাসনের ব্যর্থতা সামনে উঠে আসে, কি বলবেন? ওমা, এটা আবার প্রশ্ন করার কি আছে? আমরা বাগড়ি মার্কেট দেখেছি, আমরির আগুন দেখেছি,
আমরা এই রাজ্যে এবার রিসেন্টলি আমরা দেখলাম এই 14 জনের মৃত্যু, বড়বাজারের আগুন, হোটেলের আগুনটা, আবার গতকাল সল্ট লেকের আগুন, তার আগে বোধহয় আরেকটা কোথায় নার্সিং হোম বা কোথাও একটা ছোট কোথাও আগুন লেগেছে। এরকম চোরাগোপ্তা আগুনের ঘটনা তো লেগেই থাকছে। ব্যর্থতা তো 100%। মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন, তিনি গিয়ে বললেন না রুফটপ রেস্তোরাঁ বন্ধ। আমার দুটো প্রশ্ন আছে, আপনি পারমিশন দিয়েছিলেন কেন? আপনার দমকল দপ্তর কেন পারমিশন দিয়েছিল? তখন পারমিশন দিলে টাকা পাওয়া যায়, কাটমানিটা পাওয়া যায়, সেই জন্য। এখন হচ্ছে যে ওই মানে ফেলকড়ি মাখতেল হয়ে গেছে, আর এখন হচ্ছে যে দরকার হয়ে গেছে, কাজের সময় কাজী, কাজ ফুরলে পাজি হয়ে গেছে। এখন তাদের কাছ থেকে তাদেরকে বলছে বন্ধ করে দিন। স্বীকার করুন যে আপনার যে দমকল দপ্তর ব্যর্থ, একেবারে চূড়ান্ত ব্যর্থ। আপনারা আমাদের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার দিক থেকে বলুন, স্বাস্থ্যের দিকে বলুন, পুলিশের মানে স্বরাষ্ট্র দপ্তরের দিক থেকে বলুন, সব দিকে ব্যর্থ প্রধান মুখ্যমন্ত্রী। তিনি কেন আছেন? তার পদত্যাগ করে নেওয়া উচিত। এতগুলো মৃত্যুর দায় তিনি নেবেন না। এটা যদি বিজেপি শাসিত রাজ্য হতো সবার আগে উনি ছুটে যেতেন। দায় নিতে হবে, এবং এই দায়টা এই সরকারের দায়। এই সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা নেই, যে আমাদের যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা নেই। আমার তো খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে, যারা উঁচু উঁচু বাড়িতে থাকছেন, আপনারা জানেন তো এই আমাদের এখানে হাইড্রোলিক সিঁড়িটা কত বড়, কত তলা অবধি যায়, সেটা জেনে আপনারা উঁচু বাড়ি তৈরি করুন এবং উঁচু বাড়িতে থাকুন। কারণ পরে এই সরকার হাত গুটিয়ে নেবে, সুজিত বসু ছবি মানে ফটোশুট করতে কোথাও চলে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধারে কাছে পাবেন না। মমতা ব্যানার্জি আজ পর্যন্ত মুর্শিদাবাদ কেন যাননি? এতদিন হয়ে গেছে ঘটনা। তার গতকাল মনে পড়লো, সব কাজ কর্ম সেরে 14টা প্রাণ মারা গেছে, মমতা ব্যানার্জি গতকাল মনে পড়লো, উনি গেলেন গতকাল। এবার গিয়ে কি করলেন, কিছু যারা ব্যবসা করছে, ধরুন রেস্তোরাঁ ব্যবসা করছে, লোন নিয়ে ব্যবসা করছে, তাদের পেটে লাথি মেরে চলে এলেন। এই সরকার, পুলিশ আক্ষরিক অর্থে লাথি মারে আমাদের শিক্ষকদের ওপর, আর এই সরকার মানে কাগজে কলমে কোথাও রেস্তোরাঁর মালিক আর কোথাও শিক্ষকদের পেটে লাথি মারে। দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, এমনটাই শাসক দলের তরফ থেকে জানানো হয়। মানে এখন শুধুমাত্র মন্দির করে কর্মসংস্থান করতে হবে, কালচারাল সেন্টার তৈরি করে কর্মসংস্থান করতে হবে? কোথায় গেল শিল্প? ওই এক তো শালবনির একটা গাজর দেখিয়ে যাচ্ছেন বছরের পর বছর, ওই কুমির ছানা হয় না, এক কুমির ছানা দেখিয়ে দেখিয়ে একই তো হচ্ছে এখানে। শিল্প কোথায়? আপনাকে না মন্দির করে কর্মসংস্থান করতে হবে? কত অপদার্থ সরকার আপনি। কালকে বলবেন মসজিদ করে কর্মসংস্থান করতে হবে, ওইসব কিচ্ছু নয়। ওনাকে বাধা দেওয়া হয়েছিল সেই পুরী মন্দিরে ঢোকার, তার বদলাটা নিয়েছেন। সে ভিডিও তো নিশ্চয়ই ভাইরাল হয়ে গেছে, আপনাদের কাছেও আছে। এই ইগোতে উনি তৈরি করেছেন। ওই করে উনি বুঝেছেন যে আমার তো পার্টির টাকায় বা নিজেদের টাকায় করবেন না, উনি আমার মতন আপনার মতন সাধারণ জনগণের করের টাকায় করেছেন। সরকারের কাজ এটা, কালচারাল সেন্টার নামে মন্দির তৈরি করা, এবং সেটাও ঘুরপথে করছেন। কতখানি লজ্জার! যে দম থাকতো নিজে করে দেখাতেন যে মন্দির করেছি, বুক ঠকে বলতেন যা হওয়ার হতো। সেটাও তো করেননি। আর যারা বলে রাম মন্দিরটা সরকারি টাকায় হয়নি। আমার মতন অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি যারা হিন্দু, যারা সনাতনী ধর্মাবলম্বী, তারা নিধি পাঠিয়েছেন, টাকা পাঠিয়েছেন, এবং সেই টাকা কারো 5 থেকে 500 থেকে 5000, যার যেরকম ক্ষমতা হয়েছে পাঠিয়েছেন, পাঠিয়ে সেই টাকায় রাম মন্দির হয়েছে। তাই তফাৎটা এখানে। একটা সরকার নিজেদের কতখানি অপদার্থতা, তাদের নাকি এখন মানে কর্মসংস্থান জোগাতে চলে যেতে হচ্ছে। কেন দীঘাতে ট্যুরিজম নেই? দীঘাতে জিজ্ঞেস করে দেখুন না, তৃণমূলের কতগুলো নেতার কটা হোটেল আছে, ব্যানার্জি বাড়ির কার কার হোটেল আছে, এগুলো বিভিন্ন জায়গায় লোকে অভিযোগ করে। আমি বিশ্বাস করতে চাই না এগুলো। জিজ্ঞেস করে দেখুন, খোঁজ নিয়ে দেখুন আদৌ আছে কি, বা নেই নাকি আছে, থাকলে কটা, জিজ্ঞেস করে দেখুন। তো দীঘা তো ট্যুরিজমের স্পটই। আপনি নতুন করে কি করলেন? লোকে জগন্নাথ কালচারাল সেন্টার দেখতে যাবেন না সেখানে, লোকে দীঘা এমনি সমুদ্রই উপভোগ করতে যান। ঠিক উল্টোটা হয় পুরীতে। পুরীতে মানুষ যান প্রভু জগন্নাথ দেবকে দর্শন করতে, ওখানে সমুদ্রের স্নানটা উপরি পাও না। তো সেখানে এটাই তফাৎ। আর এখানে উনি করছেন, উনি বলছেন আমি এখানে কর্মসংস্থান করছি। কেন? তার মানে আপনি ট্যুরিজমে কর্মসংস্থান করতে পারেন না, আপনি ব্যর্থ, সেটা বলতে চাইছেন? এই প্রশ্নগুলো তো করতেই হবে। আমরা এই মুহূর্তে কথা বলে নিলাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে। তিনি কিন্তু জানালেন যে ইগোর দরুনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ মন্দির করেছেন। তার কারণ কিছুদিন আগে যখন পুরীর মন্দিরে তিনি যান, সেখানে তাকে ঢুকতে বাধাদান করা হয়, আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্ঘাটন তিনি করেন।
ক্যামেরায় বিজয়তা মাইতির সঙ্গে দেবাশিস বসুর রিপোর্ট 24 আওয়ার্স টিভি, কলকাতা।